আজকাল সকাল শুরু হয় ফোনের স্ক্রিনে মুখ গুজে। চোখ খুলেই দেখি কেউ নতুন ফোন কিনছে, যে সে ফোন নয়, আইফোন। पैसे लेकर आए हो तो किसने लेकर आया फोन? आईफोन खरीदने के लिए। কেউ নতুন কনসার্টে গেছে। So we spent 50,000 rupees for a Coldplay concert. যেসব ব্র্যান্ডের জামা কাপড় পরছে তার অর্ধেক আপনি বাপের জন্মের নাম পর্যন্ত শোনেননি। It's from H&M, it's like $400. Pull&Bear, like 49. Vans, €30. Ocean Kumar sunglasses for like 21K. কেউ আবার দুবাইয়ের বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, অবশ্যই ক্যাপশনে লিখে হার্ড ওয়ার্ক পেজ অফ। আচ্ছা, বুর্জ খলিফা বাদ দিন, আজ কোনো বিচ তো কাল পাহাড়, অথবা উইকেন্ডে ডিস্কো বার। আর এদিকে আছেন আপনি তখন এই ভ্যাপসা গরমে ফ্যানের নিচে বসে ভাবছেন, আমার কি সত্যি কোনোদিন এই সব দেখার সুযোগ আসবে? এ কথা মানতেই হবে, এই যুগে আপনি কেমন মানুষ তা আপনার ইনস্টাগ্রাম ফিডই বলে দেয়। এই না যে আপনি মানুষ হিসেবে কেমন আছেন, বরং আপনি কত টাকা খরচ করে কতটা কুলভাবে সেটা অন্যদের দেখাতে পারছেন। আজকের এই ভিডিওটা ঠিক এই দৌড়ের মাঝখানে দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এই যে সব কিছু দেখানোর প্রতিযোগিতা, আমরা কি নিজেরাই তাতে জড়িয়ে পড়ছি না? আইফোন ছাড়া জীবন কি একদমই অচল? স্টারবাক্সের না খেলে কি কফির স্বাদ নেই? আর নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন না থাকলে কি আপনাকে সমাজ মেনে নেবে না? যদি এসব প্রশ্নে একটু হলেও মাথা নিচু হয়ে আসে, তাহলে বলতেই হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য। কিন্তু ভয় পাবেন না, এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে গিল্ট ট্রিপে পাঠানো নয়, বরং একটু হাস্যরস, একটু তির্যক মন্তব্য আর অনেকগুলো বাস্তব তথ্য দিয়ে বোঝানো যে আমাদের প্রজন্ম কেমন এক সোশ্যাল ভ্যালিডেশন নামক ডিজিটাল নেশায় বুঁদ হয়ে পড়েছে। সবটাই দেখুন দাঁড়িয়ে। আর শুরুতেই বলে রাখছি, এই ভিডিও কোনো সাধু বাবার উপদেশ নয়, বরং আপনার বন্ধুর মতন একটা কথা, যা হয়তো একটু ভাবাবে আর শেষে হয়তো বলতেই বাধ্য হবেন, আরে এ তো একদম আমার কথা। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি অনির্বাণ। আচ্ছা, আপনার কি কখনো মন খারাপ হয় আপনার সব বন্ধুদের কাছে আইফোন রয়েছে কিন্তু আপনার নেই? কিংবা ফেসবুক, ইনস্টাগ্রামে যখন দেখেন আপনার আশেপাশে সবাই এমন একটা কনসার্টে যাওয়ার জন্য হাপিত্তেশ করে টিকিট খুঁজছে, যে টিকিটের মূল্য প্রায় আপনার 1 মাসের স্যালারি, তখন নিশ্চয়ই নিজের অনুশোচনা হয়। বারবার নিজের কাছে প্রশ্ন করে নেই যে যাদের সাথে ছোট থেকে বড় হয়েছেন, যারা হয়তো আপনারই মতন কোনো চাকরি করে, তারা রোজ ইনস্টাওয়ার্দি ক্যাফেতে গিয়ে ছবি তুলতে পারছে, আর আপনার কপালে সেই রোজকার ডাল ভাত কেন? তবে কি আপনি জীবনে সত্যি ব্যর্থ? তবে বলি, আপনি এখনো পর্যন্ত এই প্রজন্মের সব থেকে বড় অসুখ শো অফ কালচার থেকে এখনো অবধি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। তবে নিজের জীবনের প্রায়োরিটিগুলোকে এখনই বুঝতে না পারলে কিন্তু অচিরেই পা দিয়ে ফেলবেন এই শো অফ ট্র্যাপে। আর যত দেরি হবে ততই কিন্তু তলিয়ে যেতে থাকবেন। ভয় দেখাচ্ছি না, ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ এই ভিডিওতে শুধু সমস্যা নয়, সমাধান নিয়েও আলোচনা রয়েছে। আপনারা জেনজি শব্দটা শুনেছেন। প্রথমেই বলি, এই জেনজি কারা? 1997 থেকে 2012 সাল অবধি জন্মানো মানুষদের বলা হয় জেনজি, যারা পৃথিবী জুড়ে এখন প্রায় 2 বিলিয়ন জেনজি মানুষ রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পপুলেশনের প্রায় 25 থেকে 26%। বেশ কিছু স্টাডি বলছে আগামী কিছু বছরের মধ্যেই এরাই হবে সারা পৃথিবীর সর্ববৃহৎ ওয়ার্কফোর্স। বললে অত্যুক্তি হয় না, এই জেনজির উপরই কিন্তু নির্ভর করে আছে আগামীর পৃথিবীর ইকোনমিক গ্রোথ। এটি হলো এমন একটা জেনারেশন যারা ডিজিটালি নেটিভ। এরা বড় হয়েছে ইন্টারনেটের জামানায়। নস্টালজিয়ার খোলস ছেড়ে এরা আস্তে আস্তে ডানা মেলেছে প্রযুক্তির জগতে। হাতে টেপা ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইফোন সব কিছু ব্যবহার করতেই তারা সিদ্ধহস্ত। একদিকে যেমন এরা ফোন হাতে চুটকিতেই খাবার অর্ডার থেকে টিকিট কাটা সব কিছুই করতে পারছে, তেমনি নিজের বন্ধুদের সাথে আড্ডাটাও কিন্তু এরা ভোলেনি। যদিও এক্সেপশন সব জায়গায় রয়েছে, সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু হঠাৎ কি এমন হলো যে জেনজি এমন শো অফ কালচারে মেতে উঠল? প্রথমে বলি, কিপিং আপ উইথ জোনস সিনড্রোম। এটা একটা পপুলার ইডিয়াম, যার পাতি বাংলা ভাষায় এর অর্থ প্রতিবেশীদের সাথে অর্থ, সম্পদ এসবের কম্পিটিশন করা। এই ফ্রেজটির আসল উৎপত্তি জানা না গেলেও ধারণা করা হয় 1800 শতকে নিউ ইয়র্ক এলাকায় জোন্স নামে কোনো ধনী ব্যক্তি একটা বিশালাকৃতি আলিশান বাড়ি তৈরি করেন। ধীরে ধীরে তার দেখা দেখি তার প্রতিবেশীরাও সেই লাক্সারি লাইফস্টাইলের এক অদৃশ্য কম্পিটিশনে মেতে ওঠেন। ঠিক এমনটাই হচ্ছে জেনজির সাথেও। এর ঠিক আগের জেনারেশনগুলো, অর্থাৎ মিলেনিয়ালস কিংবা জেন ওয়াই এর ক্ষেত্রে পরিবারে একটা 2 চাকা কিংবা 4 চাকা গাড়ি কেনা ছিল খানিক উৎসবের মতন।
কোনো পরিবারে একটা স্কুটার কিংবা বাইক কেনার কথা উঠলে সারা পরিবার লেগে যেত টাকা জমাতে, এবং যে আসতো সে জড়বস্তু হলেও তাকে খানিক সন্তান স্নেহেই লালিত পালিত করা হতো। ব্যাক টু আওয়ার জেনারেশন। বাড়িতে একের বেশি বাইক কিংবা গাড়ি থাকা খুবই নর্মাল, না থাকলে আপনি কুলি নন। শুধু তাই নয়, বছর বছর তার মডেল আপডেট করতেই হবে। এক্ষেত্রে আপনার বন্ধু যদি একটা 12 লাখ টাকা দামের গাড়ি কেনে, তাহলে আপনাকে অন্তত একটা 15 লাখ টাকা দামের গাড়ি কিনতেই হবে, না হলে যে মান সম্মান থাকবে না দেখুনদারি। সেই রকমই প্রতি মাসে একটা 5,000 কিংবা 10,000 টাকা দামের কনসার্ট না দেখলে আপনি আবার কেমন সংস্কৃতি মনস্ক মানুষ। পাড়ার অনুষ্ঠান কিংবা বাড়ির ছাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা এইসব পোস্ট করলে আপনাকে কেউ আর পাত্তা দেবে? ব্যাস লেগে পড়ুন নাওয়া খাওয়া বলে কনসার্টের টিকিট বুক করতে। ঠিক যেরকমটা আমরা দেখেছিলাম কোল্ড প্লের ইন্ডিয়া কনসার্টের সময়। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের রিপোর্ট অনুযায়ী ভারতের মতন দেশ, যেখানে মানুষের গড় বার্ষিক আয় 1,80,000 টাকা, সেইখানে ব্ল্যাকে সেই কনসার্টের এক রাতের টিকিট বিক্রি হয়েছে 1 লাখ 2 লাখ টাকায়। সে আপনি তাদের চিনুন বা না চিনুন, জীবনে গান শুনেছেন কি না শুনেছেন কিচ্ছু যায় আসে না। মজার কথা শুনবেন, এই কোল্ড প্লে ক্রেজে যখন ভারত উন্মত্ত, তখন একটা ভিডিও দেখা যায় যেখানে একটা ছেলে মানুষকে রাস্তায় ঘুরে ঘুরে কোল্ড প্লে সম্পর্কিত প্রশ্ন করতে থাকে। যাদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা দাবি করে তারা এই ব্যান্ডের বিশাল বড় ফ্যান, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় তারা না জানে এই ব্যান্ডের সদস্যদের নাম আর না জানে কোনো গানের নাম। Are you a Coldplay fan? Definitely. Yeah, of course. I mean, Coldplay is love. I'm a big Coldplay fan. Of course, yes. Yes. Name any 2 members from Coldplay. चल Coldplay के 2 मेंबर का नाम बता। यार ये क्या पूछते हैं आप लोग मुझसे? चल एक मेंबर बता दे Coldplay का, चल 2 एक बता दे। एडम है Chris Brown. Yeah, Chris Brown. That's all I know. अरे भाई रील देखा था मैंने, मैजिकल एक्सपीरियंस होता है वो सब। लड़की को इम्प्रेस करने के लिए याद किया था, भूल गया। अभी लड़कियां इंप्रेस नहीं होंगी भाई। অতিরিক্ত হাস্যরস, তাই না? ভাবছেন টাকা নেই, কনসার্ট অ্যাটেন্ড করতে পারবেন না। চিন্তা নেই, সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনি সেই কনসার্টের ভিডিও কিনতে পারবেন এবং স্টোরিতে লাগালেই হয়ে যাবেন কুল মিউজিক লাভার জেনজি। এখানেও দেখুন দাঁড়ি, আমাদের কারোর মধ্যে এক অদ্ভুত বিদেশ প্রীতি রয়েছে। আমরা মনে করি যে জিনিস বিদেশে তৈরি হয়েছে, বিশেষত আমেরিকা ফ্রান্সের লেবেল লাগানো, সেই জিনিসকে ভালো হতেই হবে। যেমন আইফোন। গত বছর অর্থাৎ 2024-এ ভারতে আইফোন বিক্রি বেড়েছে প্রায় 35%। গত বছরে প্রায় 12 মিলিয়ন আইফোন বিক্রি হয়েছে কেবলমাত্র ভারতে। এই ফোনের দাম সর্বনিম্ন 50,000 থেকে 1 থেকে 1.5 লাখ পর্যন্ত হতে পারে। 70% মানুষকে জিজ্ঞাসা করলে জানা যায় আইফোন কেনার একমাত্র উদ্দেশ্য আইফোনের ভালো ক্যামেরা। শুধুমাত্র ভালো ক্যামেরাযুক্ত ফোন কেনার জন্য এতগুলো মানুষ 2-3 বছর ধরে ইএমআই দিতেও রাজি। আর কোম্পানিরাও প্রতি বছর রিলিজ করছে নতুন নতুন মডেল। মানুষের মাথায় ঢুকে গেছে হাতে একটা 1 লাখ টাকা দামের ফোন না হলে সমাজে তার আর কোনো জায়গা নেই। কেউ অনশন করছে, আবার কেউ বাবা মাকে ব্ল্যাকমেল করছে, কেউ আবার ডেলিভারি বয়কেই খুন করে ফেলছে, কারণ তাদের আইফোন চাই। এমন হয়ে গেছে যে আপনি একটা ভালো কথা বলুন শুনবে না, কিন্তু হাতে আইফোন থাকলে আপনার কথা শুনছে। আপনার ভ্যালু বেড়ে যায় সাথে সাথেই। আপনি ব্র্যান্ডের সাথে ডিল করতে যান, যেটা 50,000 হচ্ছিল, হাতে আইফোন থাকলে 10,000 বেড়ে 60,000-এর ডিল ডান হয়ে যাবে। এই হলো আইফোনের মহিমা। দেখুন দাঁড়ি ম্যাটার্স। একই কথা প্রযোজ্য জামা কাপড়ের ক্ষেত্রেও। আজকাল জেনজি শপিং করে জারা, H&M কিংবা ফরএভার 21-এ। এইগুলো ম্যানুফ্যাকচারিং হয় কোথায় জানেন? বাংলাদেশে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এইসব ব্র্যান্ডেড জামা কাপড় বিদেশ থেকে আসে না। বাংলাদেশ বিশ্বের সবথেকে বড় টেক্সটাইল রপ্তানিকারক দেশ। বাংলাদেশ শুনে নাক কোচকালো, এটাই সত্যি। তবে আরও শুনুন, গুচি, আরমানি, বিরকিন এইসব ব্র্যান্ডের একটা ব্যাগ কিনতে লাইন লেগে যায় দোকানের বাইরে। খরচ হতে পারে সারা বছরের অর্ধেক মাইনে। সেই সব ব্যাগ তৈরি হয় চীনে। আমরা যে দাম দিয়ে কিনি তার 1/4 অংশেরও কম দামে। তাহলে ভাবুন, আমরা যে দামটা দিচ্ছি সেটা কিন্তু প্রোডাক্টের দাম নয়, একটা সামান্য ট্যাগের দাম। বলা ভালো, সেটি আমাদের সামাজিক সম্মানের দাম। যেমন দামি দামি ক্যাফে রেস্টুরেন্টের কিছু খাবার কয়েক হাজার টাকা দাম, অথচ হয়তো তার থেকেও ভালো টেস্ট হয় পাড়ার মোড়ের গুমটিতে, কিন্তু সেখানে বসে ছবি তোলা যাবে না। এসি আর লাক্সারি ফটোজেনিক অ্যাম্বিয়েন্স নেই, অর্থাৎ বিলে খাবারের দাম থাকে না। আপনি দাম মেটান কয়েক মুহূর্তের লাক্সারি জীবন বাঁচার।
আর সেটা ক্যামেরা বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলে পয়সা উসুল হবে কি? দেখুন দাঁড়ি এখানেও ম্যাটার্স। হঠাৎ করে কেন একটা গোটা জেনারেশনের কাছে এই সোশ্যাল ভ্যালিডেশন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? কেন তাদের মনে হতে শুরু করলো একটা বাড়ি কিংবা হেলথ ইন্স্যুরেন্স কিংবা ফিউচার সেভিংসের মতন সাস্টেনেবল জিনিসের থেকে তাদের একটা ফোন বা ড্রেস কেনা বেশি গুরুত্বপূর্ণ? আসুন সেটার উত্তর খোঁজা যাক। নাম্বার 1, প্রথমত এখন কোনো কিছু কেনার জন্য আমাদের আর অপেক্ষা করতে হয় না। দোকানে যাওয়ার দরকার নেই, টাকা তুলতে হয় না ব্যাংক থেকে, এমনকি টাকা সঞ্চয় করতে হয় না। সব কিছু হয়ে যায় এক নিমেষে। ইউপিআই দিয়ে 10 টাকা খরচ করতে যত সময় লাগে 10,000 করতেও তাই। আমাদের ব্রেন প্রসেসই করতে পারে না যে সে কিছু খরচ করছে। ফিজিক্যাল ফর্মে থাকা টাকা খরচ হলে কিন্তু এই সমস্যা হয় না। আর তাছাড়া ব্যাংকে টাকা নেই, চিন্তা কি? ক্রেডিট কার্ড আছে তো, একটা ক্রেডিট কার্ডে পোষাচ্ছে না, 10টা নিন। ব্যাংক ক্রেডিট কার্ড দেওয়ার জন্য বসে আছে, তাদের টার্গেট ফুলফিল করতে হবে। 0% ডাউন পেমেন্ট, বাই নাও পে লেটার, এইসবের ফাঁদে পড়ে কত মানুষ যে তাদের মাসিক আয় সীমিত এই কথাটাই ভুলে যাচ্ছে। এগুলো যে কেবল প্রমোশনাল গিমিক সেটা বুঝতেই জেনজি ডুবে যাচ্ছে গলা অবধি লোনে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিপোর্ট বলছে 2020 তুলনায় বর্তমানে ক্রেডিট কার্ড এনপিএ অর্থাৎ নন প্রফিটেবল অ্যাসেটের পরিমাণ বেড়েছে প্রায় 500%। মানুষ জিনিস তো কিনছে, কিন্তু তার ভবিষ্যতের ব্যাপারে ভাবছে কই? দ্বিতীয়ত, এই জেনজি ডিজিটালি শিক্ষিত হলে কি হবে? তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি ইলিটারেট। টাকা পয়সা কিভাবে খরচ করতে হয় কিংবা কিভাবে সঞ্চয় করে সেই টাকাকে বাড়াতে হয়, ভেরি সরি টু সে, এই জ্ঞান তাদের মধ্যে নেই। আমি অবশ্যই সবার কথা বলছি না। আর এই জ্ঞান থাকবেই বা কী করে? আমাদের শিক্ষা ব্যবস্থায় তো এসব রিয়েল লাইফ স্কিল শেখানোই হয় না। তাই আজও তারা অনায়াসে লোনের এগ্রিমেন্ট সাইন করে দেয় টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়েই। তারা ইএমআইতে 65 ইঞ্চি টিভি কিংবা ডাবল ডোর এআই ফ্রিজ কিনে তো নিচ্ছে, কিন্তু তার জন্য যে প্রতি মাসে কত টাকা এক্সট্রা গুনতে হচ্ছে সেই হিসেব তারা জানে না। ক্রেডিট কার্ডের সুদের হার যে প্রায় মাঝে মাঝে 30 থেকে 40% পর্যন্ত হয়ে যায়, সেই হিসেবও অনেকের অজানা। ইটস হাই টাইম টু বি ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল। কারণ একদিকে যেমন এই জেনজি এর বাবা মায়েরা বৃদ্ধ হচ্ছেন, তেমন অন্যদিকে এরা নিজেরা নতুন সংসার শুরু করতে চলেছে বা করে ফেলেছে। এখন একটাই মেডিকেল এমার্জেন্সি কিন্তু এক ধাক্কায় গোটা পরিবারকে পথে বসাতে পারে। তৃতীয়ত, এই ছোট ছোট শপিংগুলো আমাদের মধ্যে হ্যাপি হরমোন ডোপামিন ক্ষরণ করে। আমাদের মনে হয় এক রাতে তো বাড়ি গাড়ি কিংবা নতুন চাকরি কিছুই হবে না। হবে কি না একটা ফোন কিংবা একটা দামি জামা। যতদিন না বড় কিছু হচ্ছে ততদিন না হয় এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই খুশি থাকা যাক। একজন ইনফ্লুয়েন্সার যদি এতগুলো জামা, কসমেটিক্স কিংবা স্কিন কেয়ার দিয়ে নিজের ভুল বদলে দিতে পারে, তবে আমি নয় কেন? আমরা ভেবেও দেখি না আদৌ আমাদের জিনিসগুলোর প্রয়োজন আছে কি না। আমাদের বাবা মায়েরা যেখানে একটা জামায় বছর কাটিয়ে দিতে পারতেন, সেখানে পুজো, নববর্ষ, জন্মদিন এইসব মিলিয়ে 10-এর বেশি জামা পেলেও কেন আমরা আনন্দিত হতে পারছি না? একটা ভাইরাল ক্যাফেতে গিয়ে ছবি তুলে সেটা ইনস্টাগ্রামে পোস্ট না করতে পারলেই কি আমরা সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাব? উত্তর হলো না। আমাদের চারপাশের মেকি দুনিয়া আমাদের যা ভাবতে শেখাচ্ছে আমরা তাই ভাবছি। আমাদের নিজেদের বিচার বুদ্ধি কোথায়? ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম, শুধু সমস্যা নয়, সমাধান নিয়েও আলোচনা হবে এই ভিডিওতে। 1, আপনি যদি চাকরিজীবী হন কিংবা কোনো স্টুডেন্ট যে বাড়ির পকেট মানির ভরসায় রয়েছে, তাদের জন্য বলি, মোট মাসিক ব্যয়ের একটা এক্সেল শিট তৈরি করুন। সেখান থেকেই বুঝতে পারবেন কোনটা প্রয়োজনীয় এবং কোনটা অপ্রয়োজনীয়, কিংবা কদিন বাদে নিলেও ক্ষতি কিছু হবে না। সেই অনুযায়ী পরের মাসের জন্য একটা এস্টিমেট তৈরি করুন। বাড়তি টাকা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিংবা সেভিংস অথবা মিউচুয়াল ফান্ডে রাখুন। চেষ্টা করুন সারা মাস যেন আপনার ধার্য করা টাকা থেকেই খরচ হয়। হ্যাঁ, হয়তো প্রথম অসুবিধা হবে, কিন্তু মাথায় রাখবেন 1 মাসে যেমন আপনি ফ্যাট টু ফিট হতে পারবেন না, সেই রকম 1 মাসে এই অভ্যাসও হবে না। তবু জেনে রাখবেন কনসিস্টেন্সি ইজ দ্য কি। ছাত্রদের জন্য বলি, পড়াশোনা গুছিয়ে নিয়ে নিজের হাতে ইনকাম করার চেষ্টা করো। ছোট হোক তবুও কিছু যেন হাতে আসে। বাবা মায়েরা সবসময় বলে না, নিজে যেদিন রোজগার করবি সেদিন বুঝবি। দাদা হয়ে বলছি, এটার মতো খাঁটি কথা পৃথিবীতে আর নেই। আর ট্রেডিং ডেফিনেটলি ভালো। আমিও প্রচুর ট্রেডিং প্ল্যাটফর্মের অ্যাড দিই ভিডিওতে, কিন্তু সঠিক জ্ঞান ছাড়া ইনভেস্টের নামে জুয়ার মতন খেলবেন না। ডেমো অ্যাকাউন্ট বানিয়ে শিখুন। অনেকেই দেখেছি রাতারাতি বড়লোক হবার আশায় লোভে টাকা পয়সা খোয়াচ্ছে, এই রকমটা করবেন না। 2, স্লিপ থ্রু দি নাইট। কোনো জিনিস কিনতে ইচ্ছা হলেই সেটা সঙ্গে সঙ্গে কিনবেন না, পয়সা থাকলেও নয়। একটা রাত অপেক্ষা করেই দেখুন না। একটা মাত্র রাত অপেক্ষা করলেই বুঝতে পারবেন আদৌ আপনার জিনিসটার প্রয়োজন আছে কিনা।
যদি তারপরও মনে হয় প্রয়োজন আছে তবেই কিনবেন। 3. ইনফ্লুয়েন্সারদের মেকি দুনিয়ায় পা ফেলার আগে ভেবে নিন তারা যেটা দেখাচ্ছে সেটা কি আদৌ সত্যি, তারা যে লাইফটা লিড করেন সেটার পিছনে অন্য কোনো গল্প নেই তো। আমার মতো ছোটোখাটো ইউটিউবার হোক বা বড় বা কোনো ইনফ্লুয়েন্সার যে প্রোডাক্ট বা ব্র্যান্ডের অ্যাড দিক সেটা দেখে শুনে কিনবেন। বেটিং গ্যামলিং থেকে দূরে থাকুন। আর যে কোনো অন্য প্রোডাক্ট হলে সেটা কতটা হেলদি, কতটা পরিবেশ বান্ধব সেটা দেখে নেবেন। আপনাকে কিন্তু গ্যাটের কড়ি খরচ করতে হয় সেগুলো কিনতে, তাই কিছু নেওয়ার আগে সেটা নিয়ে রিসার্চ করুন, অরিজিনাল রিভিউ পড়ুন। আর ইন্ডিয়ান প্রোডাক্ট মানেই খারাপ আর বিদেশি প্রোডাক্ট মানেই ভালো, এই ধারণা মাথা থেকে মুছে ফেলুন। 4. একটু আগেই বলেছিলাম এই কেনাকাটা কিন্তু আমাদের খুশি দেয়। এখন আপনার প্রশ্ন হতেই পারে যে এই খুশি কি আমাদের প্রাপ্য নয়? অবশ্যই প্রাপ্য। এই খুশি কিন্তু ক্ষণিকের, যেমন অ্যালকোহল কিংবা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করলে আমাদের এক প্রকার খুশি অনুভূত হয়, আখেরে কিন্তু তাতে আমাদের ক্ষতিই হয়। তাই বলি, আর কি কি আমাদের হ্যাপি হরমোন ক্ষরণ করে? এক্সারসাইজ, নিজের লাইফস্টাইলকে ডিসিপ্লিন করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা কিংবা তাদের উপকার করা, কারোর সাথে প্রাণ খোলা আড্ডা দেওয়া, পশু পাখিকে আদর করা, এই সবই কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী খুশির উপকরণ। তবে একদমই কিছু করব না। বাসার সামনে ডাল ভাত বিরিয়ানি ডায়লগটা মনে আছে তো? একটা লাক্সারি, অন্যটা নেসেসিটি। লাক্সারিতে কতটা খরচ করবেন সেটা আপনি হিসেব করে দেখবেন, কারণ আজকের দুনিয়ায় একটু আধটু না করলে আবার সত্যিই পিছিয়ে যাবেন, এটাও সত্যি। ওই যে তখন বললাম আইফোন থাকলে ব্র্যান্ড ভ্যালু বেড়ে যায়। শুধু জ্ঞান দিয়ে তো লাভ নেই, রাস্তাঘাটে চলতে গেলে সামান্য একটু আধটু করতে হয়, প্র্যাকটিক্যাল কথাই বলছি। এবার সেটাকে আপনার বাজেটের মধ্যে এনে কিভাবে বাজে খরচা কমাবেন সেটা আপনার উপর। আর হ্যাঁ, আমি আইফোন বা যারা জিনিসপত্রকে খারাপ বলছি এসব একদমই নয়, অনেকেরই সত্যিই কাজে লাগে, কন্টেন্ট ক্রিয়েটারদের সত্যিই কাজে লাগে, এতে ভালো শ্যুট হয়। কিন্তু আপনার কাজে লাগবে কি? নাকি 25-30 হাজারের ফোন এনাফ? পছন্দের সিঙ্গার বা ব্যান্ডের কনসার্টে যাওয়া যায়, কিন্তু লোক দেখানোর জন্য যাদের চেনেন না সেখানে যাওয়া কি বোকামি নয়? নেটফ্লিক্স বা প্রাইমের সাবস্ক্রিপশন নিলে সেখানে লাইফ চেঞ্জিং মুভি, বায়োগ্রাফি রয়েছে, সেইগুলো দেখে কিছু ইন্সপিরেশন নিতে পারেন। যদি বন্ধুদের সাথে মিশতে গেলে দামি ব্র্যান্ডের জামা কাপড় পরতে হয়, দামি ফোন নিয়ে ঘুরতে হয়, না থাকলে ইনসিকিউর ফিল হয়, সেই বন্ধুত্বের কি খুব দরকার? যে ছেলের দামি বাইক বা গাড়ি দেখে মেয়েরা প্রেমে পড়ে, বা যে মেয়েদের দামি মেকআপ, দামি ফ্যাশন স্টেটমেন্টের জন্য ছেলেরা প্রেমে পড়ে, সেই প্রেম কি দীর্ঘমেয়াদী? এখানে আদৌ ভালোবাসা রয়েছে? মনটা কেমন, মানুষটা কেমন সেটা দেখে ভালোবাসুন। এগুলো একটু খেয়াল রাখুন আর ভেবে দেখুন এক পলের খুশির জন্য কি নিজের ভবিষ্যৎ বিপন্ন করবেন? ধন্যবাদ।